ওকে, সো নুইসেন্স নোট করেছিস? আজকে আমরা পড়বো নুইসেন্স, NUISANCE। নুইসেন্সের একটা সিনোনিম লিখে রাখতে পারিস। নুইসেন্স মানে, তোরা কি কেউ বলতে পারবি? নুইসেন্স মানে হচ্ছে ডিস্টারবেন্স। নুইসেন্স মানে হলো ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে বুঝিস কি? ডিস্টারবেন্স মানে কি করা হয় ডিস্টারবেন্সে বেসিক্যালি? কিভাবে হতে পারে ডিস্টারবেন্স? কিভাবে হতে পারে? কানে সুড়সুড়ি দিয়ে? জোরে গান চালিয়ে হতে পারে, বাই ওয়ে অফ নয়েজ, তাই তো? আর কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে ডিস্টারবেন্স? বল, কমন সেন্স কি বলে কিভাবে হতে পারে? তো যাই হোক, তো ডিস্টারবেন্স অনেক কিছু দিয়ে হতে পারে। লাইক, সেটা নয়েজ দিয়ে হতে পারে। নয়েজ দেখতে পাই আমরা? নয়েজ দেখা যায় না? শিওর? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে? অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না? শিওর তো? এক্স্যাক্টলি। তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু নয়েজ দেখা যায় না। ওকে, তো নয়েজ আমরা শুনতে পাই, তার মানে নয়েজ আছে। নয়েজ কিভাবে তোর কান পর্যন্ত যায়? আমার এই যে কথাগুলো বলছি, আমার মুখ থেকে তোর কান পর্যন্ত যাচ্ছে কি করে? সাউন্ড কিভাবে যাচ্ছে? থ্রু এয়ার, মিডিয়াম। বা ভেরি গুড, তোরা সায়েন্স পড়েছিস তাহলে। যদি ভ্যাকিউম প্লেস হয়, সেখান দিয়ে কিন্তু সাউন্ড যেতে পারে না। সাউন্ডের ক্যারি করার জন্য একটা মিডিয়াম লাগে, অ্যান্ড সাউন্ড ওয়েভের মাধ্যমে যায়, তরঙ্গ। ঠিক আছে? সাউন্ড, আর মনে রাখবি, এই সাউন্ডটা তৈরি হয় কোনো একটা কম্পন থেকে। কোনো কিছু কাঁপলে সাউন্ড তৈরি হয়, আর আমরা সব কম্পনের সাউন্ড পাই না। একটা স্পেসিফিক ডেসিমেলের সাউন্ড আমাদের কান শুনতে পায়। ওকে, যাই হোক, সায়েন্সে চলে গেছিলাম, আবার চলে আসি টটে। তো সাউন্ডের মাধ্যমে এবার প্রচন্ড মানে মাত্রায় যদি আমি সাউন্ড করি, সেটার দ্বারা নুইসেন্স হতে পারে। আর কিভাবে হতে পারে? ভাইব্রেশনের দ্বারা। ভাইব্রেশন বুঝিস কি? যেটা একটু আগে বললাম, কম্পন, ভাইব্রেশন। তাহলে ভাইব্রেশন দিয়ে কি করে? মোবাইলের ভাইব্রেশন তোর গায়ে লাগিয়ে দিলাম ওইভাবে? ইয়ে, কোনো মেশিন দিয়ে হতে পারে। ধর কোনো একটা মেশিন চালাচ্ছি যেটার জন্য মাটি কাঁপছে, হয় না? দেখবি এরকম হয় কিন্তু, কোনো ভারী গাড়ি বা কিছু বা কোনো কিছুর দ্বারা মাটিটা কাঁপে, সেই জন্য কিন্তু নুইসেন্স হতে পারে। আর কি হতে পারে? স্মেল দিয়ে হতে পারে। কি? স্মেল মানে ধর তোর বাড়ির সামনে একটা মরা কুকুর ফেলে দিয়ে চলে গেলাম আমি, পচে যাওয়া একটা মরা কুকুর, ডেড বডি তোর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেলাম, তাহলে এটাও কিন্তু হতে পারে নুইসেন্স। তাহলে এই যে আমি এক্সাম্পল গুলো দিলাম, সাউন্ড, ভাইব্রেশন, স্মেল, এই তিনটাকেই কিন্তু আমরা দেখতে পাই, টাচ করতে পারি না। যে জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি না, সেগুলোকে আমরা বলি ইনট্যাঞ্জেবল অবজেক্ট। হ্যাঁ, কি বল? কি বললাম তাহলে? যে এই তিনটে যে অবজেক্ট গুলোকে আমরা টাচ করতে পারি না, সেগুলোকে আমরা কি অবজেক্ট বলি? ইনট্যাঞ্জিবল অবজেক্ট। আর যে জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি, লাইক স্টোন, আমার টেবিলে যা যা আছে, এগুলোকে আমরা বলবো কি অবজেক্ট? ট্যাঞ্জিবল অবজেক্ট। তাহলে ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, অপোজিট। ওকে, তাহলে নুইসেন্স কিন্তু দুটো দিয়েই সম্ভব। ট্যাঞ্জিবল অবজেক্ট দিয়েও সম্ভব, আবার ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল অবজেক্ট দিয়ে তাহলে কি হতে পারে? মানে ধর আমার বাউন্ডারি ওয়ালটা ভেঙে তোর বাড়িতে পড়ে গেল, আমি ঠিকঠাক মেনটেন করিনি আমার বাউন্ডারি ওয়ালটা, যার জন্য ওটা ভেঙে তোর বাড়িতে পড়ে গেল। ধর ওই তোর ওই বাউন্ডারির পাশেই তুই একটা ক্যালিফোর্নিয়া থেকে গোলাপ ফুলের গাছ এনেছিলি, যেটা মরে গেল।
তাহলে এই নুইসেন্সটা হচ্ছে ট্যাঞ্জিবল অবজেক্ট দিয়ে, কারণ পাথর আমরা ধরতে পারি, ইট পাথর এগুলো তো ধরতে পারি। তাহলে নুইসেন্স ট্যাঞ্জিবল অবজেক্ট দিয়েও হতে পারে, আবার ইনট্যাঞ্জিবলও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, কারোর বাড়ির গাছের পাতা অন্য একজনের বাড়িতে পড়ছে, এটাও একটা নুইসেন্স, এটা ট্যাঞ্জিবল অবজেক্ট, কারণ পাতাকে আমরা টাচ করতে পারছি। ক্লিয়ার? আরো অনেক কিছু দিয়ে হতে পারে, লাইক ফিউমস বা তোর ডাস্ট পার্টিকেলস, এর মাধ্যমে হতে পারে নুইসেন্স। মানে ধর একটা কয়লার কারখানা, যেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন এমিশন হচ্ছে, এবং ওর আশেপাশে যত বাড়ি আছে তার বাড়ির ফ্লোরের মধ্যে কার্বনের স্তর পড়ে যাচ্ছে, ধুলোর স্তর। ঠিক আছে? ওগুলো দিয়েও কিন্তু নুইসেন্স হতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে হোয়াট ইজ নুইসেন্স? নুইসেন্স মিন্স ডিস্টারবেন্স। তাহলে ইট ক্যান বি ডান বাই ওয়ে অফ ট্যাঞ্জিবল or intangible object. ক্লিয়ার? হুম? এইবার একটা কনফিউশন মাথায় ক্রিয়েট হয়, তোদের হয়তো এখন হবে না, বাট আমি হওয়ানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, অনেকেই গুলিয়ে ফেলে নুইসেন্স আর ট্রেসপাস টু দ্য ল্যান্ডের সঙ্গে। কি বললাম? নুইসেন্স অ্যান্ড ট্রেসপাস টু দ্য ল্যান্ড, যেটা আমরা এখনো পড়িনি। ওকে? ট্রেসপাস টু দ্য ল্যান্ড আমরা পড়িনি এখনো। ট্রেসপাস টু দ্য ল্যান্ড মানে কারোর, আচ্ছা, ট্রেসপাস মানে কি বলেছিলাম? আনলফুল ইন্টারফেয়ারেন্স। আমরা আনলফুলি কেউ যদি ইন্টারফেয়ার করে, তাহলে ট্রেসপাস টু দ্য ল্যান্ড, তার মানে তোর জমিতে যদি কেউ আনলফুলি ইন্টারফেয়ার করে, তাকে আমরা বলছি ট্রেসপাস টু দ্য ল্যান্ড। তাহলে এইটার সঙ্গে অনেকে নুইসেন্স গুলিয়ে ফেলে, কারণ নুইসেন্সও এক ধরনের ডিস্টারবেন্স। তাহলে এখানেও আনলফুলি ইন্টারফেয়ার করা হচ্ছে। কিসের ওপর বলতো? এনজয়মেন্ট অফ প্রপার্টির ওপর। এই যে আমি শান্তিতে বিছানায় শুলাম রাত্রিবেলা, পাশের বাড়ির লোকটা গান চালিয়ে দিল জোরে জোরে। তাহলে এই যে আমার জমিতে আমি বসবাস করছি এবং আমার জমিতে আমি এনজয় করব, মানে আমি জানলা খুললাম, সুন্দর একটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুললাম, ভোরের একটু শ্বাস নেব বুক ভরে, আর দেখলাম জানলার সামনে একটা মরা বিড়াল পড়ে আছে, বাজে গন্ধ। তাহলে কি, এই যে আমি আমার প্রপার্টিটাকে যে এনজয় করব, সেই এনজয়মেন্টের ওপর কি করছে? ইন্টারফেয়ারেন্স, নুইসেন্স। তো অনেকেই ভাবে তাহলে ট্রেসপাসেও ইন্টারফেয়ারেন্স, কারণ ট্রেসপাসেও একটা ল্যান্ড থাকছে, নুইসেন্সেও একটা ল্যান্ড থাকতে হবে। তার মানে কোনো কিছু যেটা তুই এনজয় করছিস কিন্তু পারছিস না, ডিউ টু ভাইব্রেশন, বা ডিউ টু ফিউমস, বা ডিউ টু স্মেল, ডিউ টু নয়েজ। কথাটা বুঝতে পারছিস? তো অনেকে গুলিয়ে ফেলে, তাহলে ট্রেসপাস কোথায় আর নুইসেন্স কোথায়, দুটোর মধ্যে ডিফারেন্স কি? তো ওই জন্য ফার্স্ট কি বললাম, নুইসেন্স ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবল দুটো দিয়ে হতে পারে, কিন্তু ট্রেসপাস কিন্তু ইনট্যাঞ্জেবল দিয়ে হবে না, ট্রেসপাস অলওয়েজ ট্যাঞ্জেবল দিয়েই হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। ক্লিয়ার? বোঝা গেল? আর ইন্টারেস্টিংলি, ট্রেসপাসে ডাইরেক্টনেস থাকতে হবে, ইনডাইরেক্টলি হবে না। ট্রেসপাস ডাইরেক্টলি হতে হবে, মানে ডাইরেক্টলি ফর দ্য অ্যাক্ট অফ দ্য ডিফেন্ডেন্ট প্লেন্টিভের ওই ক্ষতিটা হয়েছে, ইন্টারফেয়ারেন্সটা হয়েছে ল্যান্ডের মধ্যে। তো এবার আমি একটা কোশ্চেন করছি, দেখি উত্তর দিতে পারিস কিনা। ধর আমি তোর জমির ভেতর ঢুকলাম না, কিন্তু আমি একটা পাথর নিয়ে তোর বাড়িতে ছুঁড়লাম, একটা পাথর তোর বাড়িতে ছুঁড়লাম, এবং তো সেটা তোর বাড়ির ছাদে গিয়ে পড়লো, কি তোর বাড়ির উঠোনে গিয়ে পড়লো, যেটাই হোক না কেন, এইটাকে কি আমরা ট্রেসপাস বলবো না নুইসেন্স বলবো? নুইসেন্স, নুইসেন্স, শিওর? নুইসেন্স? সবাই কি নিউসেন্স? তোরা দুজনও? তোর কনফিউশন আছে? এটা কিন্তু হবে ট্রেসপাস। কেন হবে? কারণ আমি এন্টার না করলেও পাথরটা আমার জন্যই এন্টার করেছে, এবং আমি ডাইরেক্টলি ওটাকে ছুঁড়েছি তোর বাড়ির দিকে। ইট ইজ ট্রেসপাস। এখানেই কনফিউশনটা হয়। কিন্তু আমার বাড়ির দেওয়াল যখন ভেঙে তোর বাড়িতে পড়ে গেল, তখন কিন্তু ওটা আবার হয়ে যাচ্ছে নুইসেন্স। কিন্তু আমি যদি ভেঙে ধাক্কা দিয়ে ফেলি, তখন কিন্তু ওটা হয়ে যাবে ট্রেসপাস।
এবার ধর ওই যে মরা কুকুরটা তোর বাড়ির সামনে ফেলে দিয়ে গেছি, দ্যাট ইজ nuisance, কিন্তু সেটা যদি তোর বাড়ির ভেতরে ফেলি, ট্রেসপাস। ওকে, আরেকটা বলতে পারি ডিফারেন্স। আমি যদি একটা গাছ আমার বাড়িতে বুনি, সেই গাছের ডাল বা শিকড় যদি তোর বাড়িতে ঢুকে তোর কোনো ক্ষতি করে, সেটা কি হবে? কি হবে? নুইসেন্স। কিন্তু সেই গাছটা যদি আমি তোর জমিতে বুনি, দ্যাট ইজ ট্রেসপাস। বুঝলি? হ্যাঁ, তো এই যে কনফিউশনটা হয়, ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে ফার্স্ট হচ্ছে নুইসেন্স মানে হলো এমনি পাতি কথায় বলতে গেলে ডিস্টারবেন্স, অ্যান্ড নুইসেন্স হতে গেলে কিন্তু মেইনলি নুইসেন্স মানে হলো তোর রাইট। যদি সেটা এন্টার করে তোর ভেতরে প্রপার্টির মধ্যে, কিন্তু প্রপার্টির মধ্যে এন্টার করছে ভুলে, মানে এমনি এমনি ধর পড়ে গেল, আমি ডাইরেক্টলি ফেলিনি, তখন সেটা নুইসেন্স। হুম। কারণ আমি ডাইরেক্টলি পাতাটাকে ঝাঁকিয়ে তো ফেলছি না। এবার ধর আমার বাড়িতে পাতা পড়েছে, সেগুলোকে আমি কালেক্ট করে তোর বাড়িতে ফেলে দিলাম, তখন সেটা আমি ঢুকলাম না কিন্তু আমি ফেলে দিলাম, দ্যাট ইজ ট্রেসপাস। হয় না অনেক সময় ধর পাশাপাশি বাড়ি, ছাদ থেকে একটা জিনিস ফেললি পাশের বাড়িতে গিয়ে পড়লো, সেটা কিন্তু ট্রেসপাস। ক্লিয়ার? তার মানে ট্রেসপাস মানে এটা নয় যে তোকেই ঢুকতে হবে সশরীরে, তুই অবজেক্টের দ্বারাও ট্রেসপাস করতে পারিস। আরেকটা ইন্টারেস্টিং হলো, তুই অ্যানিমেলের দ্বারাও ট্রেসপাস করতে পারিস। মানে ধর তোর বাড়ির পোষা কুকুরটা কারোর বাড়িতে ঢুকে গেল, বা কারোর বিড়ালটা কারোর বাড়িতে ঢুকে গেল, সেটাও ট্রেসপাস হতে পারে। এটা হচ্ছে ট্রেসপাস বাই ডোমেস্টিক অ্যানিমাল। বুঝলি? ওকে, সো আমরা তাহলে নুইসেন্স পড়ছিলাম, নুইসেন্সে আবার ফিরি। সো তাহলে তোরা নোট করে নে, নুইসেন্স হলো মেনলি, তাহলে কি বললাম, ডিস্টারবেন্স তো পাতি কথায়, কিন্তু লয়ের ল্যাঙ্গুয়েজে যদি আমরা ডিফাইন করি নুইসেন্স, তাহলে নুইসেন্স মিনস ইন্টারফিয়ারেন্স। নোট করে নিতে পারিস, নুইসেন্স মিনস আনলফুল ইন্টারফিয়ারেন্স উইথ আ পার্সনস, unlawful interference with a person's use or enjoyment of land. Use or enjoyment of land, or some right or some right over it or in connection with it. In connection with it. Over it or in connection with it. Is it clear? তাহলে এটা হচ্ছে লয়ের ভাষায় আমরা নুইসেন্সকে ডিফাইন করছি। তাহলে আম, তাহলে এই যে দেখ, এনজয়মেন্ট ওভার দ্য ল্যান্ড, তোর যে তোর জমিতে যে তোর এনজয় করার অধিকার আছে, সেটা তুই করতে পারছিস না, তার মানে নুইসেন্স হতে গেলে একটা ল্যান্ড হতে হবে, আবার ট্রেসপাস টু দ্য ল্যান্ড হতে গেলেও একটা ল্যান্ড হতে হবে। সো এই কনফিউশনটা অ্যারাইজ হয় যে কোনটাকে আমরা ট্রেসপাস বলবো আর কোনটাকে আমরা নুইসেন্স বলবো। ক্লিয়ার হলো জায়গাটা? তোর ক্লিয়ার হলো? বুঝতে পারছিস তো? আমি জিজ্ঞাসা করবো আবার। এবার আমরা নুইসেন্সকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পাবলিক নুইসেন্স, আরেকটা হচ্ছে প্রাইভেট নুইসেন্স। খুব সোজা।
পাবলিক মানে পাবলিক অ্যান্ড প্রাইভেটের মধ্যে ডিফারেন্স কি বলতে পারবি? পাবলিক মানে একদম। তাহলে পাবলিক নুইসেন্স অ্যান্ড প্রাইভেট নুইসেন্স যেটা অনেকজনকে এফেক্ট করছে যে নুইসেন্সটা, সেটা পাবলিক নুইসেন্স। আর যদি একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালকে এফেক্ট করে, সেটা প্রাইভেট নুইসেন্স। সিম্পল। এবার মনে কর একটা জিনিস শুনে রাখ, সেটা হলো পাবলিক নুইসেন্স হলেও যেহেতু অনেকজনকে সেটা এফেক্ট করছে, যে কোনো একজনও কিন্তু তাকে তার নুইসেন্সটাকে প্রাইভেট নুইসেন্স হিসেবে ট্রিট করতে পারে। মানে পাবলিক নুইসেন্স এর ক্ষেত্রেও কিন্তু ইন্ডিভিজুয়ালি তো এফেক্টেড হচ্ছে, তো যে কেউ মামলা করতে পারে, প্রাইভেট নুইসেন্স হিসেবেও ট্রিট করতে পারে ওটাকে। আচ্ছা, আমি পরে আরো ডিসকাস করছি, তখন আবার রিপিট করছি, তখন ক্লিয়ার হবে। তো পাবলিক নুইসেন্স যেহেতু অনেকজনের এগেনস্টে হচ্ছে, তো সেটাকে কিন্তু আমরা ক্রাইম বানিয়ে দিচ্ছি। প্রথম দিন পড়িয়েছিলাম, রেকর্ডিং গুলো শুনেছিস না? গ্রুপে অ্যাড হসনি ভাই? তো মেসেজ করিস, লিঙ্ক দেবো, অ্যাড হয়ে যাস। তো প্রথম দিন পড়িয়েছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টর্ট অ্যান্ড ক্রাইম। ওকে, তো মনে পড়ে তো? তাহলে ক্রাইম কোনটাকে বলছি? যেটাতে সোসাইটির ওপর এফেক্ট পড়ছে, মানে অনেক মানুষের মধ্যে সেটার একটা ভীতি সৃষ্টি করছে বা এফেক্টেড হচ্ছে, তাই তো? তাহলে পাবলিক নুইসেন্স কিন্তু ক্রাইম। বোঝা গেল? অ্যান্ড প্রাইভেট নুইসেন্স ইজ আ টর্ট। তাহলে ডিফারেন্স কি হলো? তাহলে আমি ধর একটা নোংরা ফেলে গেলাম, অনেকগুলো লোকে গন্ধে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু পাবলিক নুইসেন্স হতে পারে। আর প্রাইভেট নুইসেন্স এক্সাম্পল হতে পারে ওই যে গাছের পাতা একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে গিয়ে পড়ছে, বা গাছের শিকড় গিয়ে দেওয়াল ফাটিয়ে দিচ্ছে, একজনই এফেক্টেড হচ্ছে, সবাই তো এফেক্টেড হচ্ছে না। জোরে জোরে গান বাজাচ্ছি, অনেকজন এফেক্টেড হচ্ছে, তাহলে কি নুইসেন্স? আমি জোরে জোরে গান বাজাচ্ছি, জোরে জোরে গান বাজাচ্ছি একটা অনেক তুই বল না, আমি যদি জোরে জোরে গান বাজাই শুধু পাশের বাড়ির লোকটা ডিস্টার্ব হবে, এই পাশের বাড়ির লোকটা হবে না? এখানে কি ইনভিজিবল কিছু দেওয়া আছে, সাউন্ড যাবে না ওই পাশে, তাই তো? তাহলে এটাই, তাহলে জোরে জোরে যদি আমি গান বাজাই একটা পাবলিক প্লেসে, তাহলে এটা পাবলিক নুইসেন্সই হবে। এখন ধর আমি আর আমার প্রতিবেশী, আর ওখানে কোনো বাড়ি নেই 1 কিলোমিটারের মধ্যে, তাহলে ওটা প্রাইভেট নুইসেন্স হতে পারে। বুঝতে পারছিস? ক্লিয়ার হলো? ওকে। তো এইবার এইবার ওই পয়েন্টটায় আবার আসি। তাহলে পাবলিক নুইসেন্স এর ক্ষেত্রে তো এটা ক্রাইম, তাহলে কি আর আমি ওর এগেনস্টে টর্টে মামলা করতে পারবো না? পারবো। আমার ক্ষেত্রে তো সেটা প্রাইভেটই হচ্ছে না, সো আমি পাবলিক নুইসেন্স এর ক্ষেত্রেও প্রাইভেটলি মামলা করতে পারি টর্ট হিসেবে সেটাকে ট্রিট করে। যেটার একটা এক্সাম্পল এখানে আছে। এই এক্সাম্পলটা হলো তোর, একটা ডাক্তার ছিল, এটা কেসটা হচ্ছে ডক্টর রামরাজ সিং ভার্সেস বাবুলাল। ঠিক আছে? ডাক্তারের চেম্বারের পাশে একটা ব্রিক গ্রাইন্ডিং মেশিন লাগানো ছিল বাবুলালের। বাবুলাল একটা ব্রিক গ্রাইন্ডিং মেশিন লাগিয়েছিল, যেখানে ইটের গুঁড়ো হতো, এবং সেইখানে পাশেই ডাক্তারের চেম্বার ছিল, ডক্টর রামরাজ সিং এর চেম্বার। তো সেখানে সবকিছু রেডিশ হয়ে যাচ্ছিল, এবং ডাক্তাররা যে ইয়েটা পরে হোয়াইট অ্যাফ্রন টাইপের, ওটার হোয়াইট কালারের হয় না, ওটাও রেডিশ হয়ে গেছিল। পেশেন্টদের অসুবিধা হতো ডাস্ট পার্টিকেলস এর জন্য, সেই জন্য মামলা করেছিল, এবং কোর্ট ওর ওই মানে ব্রিক গ্রাইন্ডিং মেশিনটাকে বন্ধ করার অর্ডার দিয়ে দিয়েছিল। বুঝা গেল? তো যে কোনো ইন্ডিভিজুয়ালও কিন্তু পাবলিক নিউসেন্সের এগেনস্টে মামলা করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যে শুধু ক্রাইম তো তাকে শুধু শাস্তি দেব, তা নাও হতে পারে, শাস্তিও পেতে পারে, আবার এদিকে প্রাইভেটলি তুই মামলা করে ওর এই কাজটাকে তুই বন্ধও করতে পারিস। কারণ ক্রাইমে তো তোর শাস্তি ছাড়া অন্য কোনো অপশন নেই, কিন্তু টর্টে কিন্তু আমরা অনেক কিছু অপশন পাচ্ছি, তাই না? তার কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারি, তার কোনো কাজকে বন্ধ করতে পারি, যেমন আমি গাছ কাটাতে পারবো, গাছ কাটাতে গেলে কিন্তু আমাকে টর্টেই যেতে হবে, নট কি আমি ক্রিমিনাল কোর্টে গিয়ে মামলা করবো। ব্যাপারটা বুঝতে পারছিস? ওখানে শুধু পানিশমেন্ট, আর কোনো অন্য কিছু রেমেডি কিন্তু নেই। ক্লিয়ার? ওকে। সো এবার এসেনশিয়াল,
তাহলে ফার্স্ট এসেনশিয়াল কি হবে বল দেখি, তোরাই বল দেখি, একটু আগে তো বললাম, ওই যে মিনিংটা লিখলি না, ওখান থেকে বের করতে এসেনশিয়াল। বলবি? ভেরি গুড, আনলফুল ইন্টারফিয়ারেন্স। এটাই তো মজা, পড়বি দেখবি তোর সবই পড়া। এসেনশিয়াল এগুলো নিজেরা বানাবি পরীক্ষার সময়। সেকেন্ড এসেনশিয়াল বের কর দেখি। সেটা তো এসেনশিয়াল নয়। এসেনশিয়াল কি বল দেখি, ছেলেদের মধ্যে থেকে একজন এসেনশিয়াল সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট এসেনশিয়াল হলো আনরিজনেবল বা আনলফুল ইন্টারফিয়ারেন্স। সেকেন্ড ডিস্টারবেন্স, কিসের সাথে? তাহলে সেকেন্ড এসেনশিয়াল হলো ইন্টারফারেন্স উইথ দ্য এনজয়মেন্ট অর ইউজ অফ ল্যান্ড। বা আগেই তো বললাম যে ইন্টারফারেন্সটা কিসের সাথে হবে, এনজয়মেন্ট অফ দ্য ল্যান্ড। তাহলে ইন্টারফারেন্স উইথ দ্য ইউজ অফ এনজয়মেন্ট অফ ল্যান্ড, ইউজ অর এনজয়মেন্ট অফ ল্যান্ড। তাহলে একটা জমিতে যদি থাকছিস, সেটাকে যে এনজয় করছিস বা ইউজ করছিস, সেটার ওপর ইন্টারফারেন্সটা করা হচ্ছে। হলো? অ্যান্ড থার্ড নাম্বার, তার জন্য তোর ক্ষতি হতে হবে, দ্যাট ইজ ড্যামেজ। এটা কিন্তু লিগাল ড্যামেজ না, ড্যামেজ। থার্ড এসেনশিয়াল ইজ ড্যামেজ। হলো এটুকু? তাহলে কি কি পড়লাম তুই বল, এক্সপ্লেন কর, কি পড়লাম আজকে? ওকে, তো নাও আমরা এখন পড়বো ডিফেন্স। ধর নুইসেন্সের মামলা হলো, তাহলে যে মামলা করছে তাকে আমরা বলি প্লেন্টিফ, যার এগেনস্টে মামলা হয় সে ডিফেন্ডেন্ট। তাহলে ডিফেন্ডেন্ট কি কি ডিফেন্স নেবে, এক্সকিউজ নেবে। ওকে, তো এক নাম্বার, আচ্ছা হ্যাঁ, আচ্ছা প্রথমে পড়ে নিই। এক নাম্বার এক্সকিউজ হলো, রেডি, প্রেসক্রিপটিভ। আসলে প্রেসক্রিপটিভ মানে এটা প্রেসক্রিপশন থেকে এসছে। প্রেস, PRES, CRIPTIVE, প্রেসক্রিপটিভ। ওকে, রাইট টু কমিট নুইসেন্স। তাহলে প্রেসক্রিপটিভ রাইট টু কমিট নুইসেন্স হলো। প্রেসক্রিপটিভ কথাটা মানে হলো, এটা হচ্ছে ল অফ প্রেসক্রিপশন বলে একটা কনসেপ্ট আছে। কি? ল অফ প্রেসক্রিপশন। এটা আরেকটা ল এর সঙ্গে কানেক্টেড, যেটাকে বলে ল অফ লিমিটেশন। আমি কিন্তু একটু ডিপে গিয়ে পড়াচ্ছি, বোঝার চেষ্টা কর। ল অফ লিমিটেশন অ্যান্ড ল অফ প্রেসক্রিপশন দুটো কানেক্টেড, কিন্তু দুটো আলাদা জিনিস। ল অফ লিমিটেশন কি বলে, যখন তোর মামলা করার অধিকার হলো টর্টে, মানে তোর ক্ষতিপূরণ তো চাই, তাহলে যখনই তোর মামলা করার অধিকার হলো, ল অফ লিমিটেশন বলছে সেই মামলা করার অধিকারটা তুই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পাবি। এরকম না যে আনলিমিটেড টাইম পর্যন্ত তোকে ওই সময়টা দেওয়া হবে। তার মানে মামলা করার একটা লিমিটেড পিরিয়ড আছে। কথাটা বুঝলি? এরকম নয় যে তোর এগেনস্টে আমি নুইসেন্স করলাম আর তুই আমার এগেনস্টে 100 বছর পর গিয়ে মামলা করছিস, বাঁচবই না, যাই হোক 70 বছর পর গিয়ে মামলা করছিস, এটা হবে না। বা আজকে আমি নুইসেন্স করলাম তোর এগেনস্টে, তোর ছেলে আমার ছেলের এগেনস্টে মামলা করলো, হবে না। দেয়ার ইজ লিমিটেশন। কিসের লিমিটেশন? কিসের লিমিটেশন?
মামলা করার লিমিটেশন। একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই মামলা করতে হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? অসুবিধা হচ্ছে? মাইন্ড রিড করতে পারি। অসুবিধা হচ্ছে তো? বুঝতে পারছি। সো তাহলে এটা হলো লিমিটেশন। এইবার ধর ইন্টারেস্টিংলি একটা মজার কথা ভাব। শোন, এবার মজার কথা ভাব, ধর তুই নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা করলি না, তাহলে তুই আর মামলা করতে পারবি? পারবি না। কোনোভাবেই পারবি না, কিন্তু ল কিন্তু তোকে পারমিট করবে না। হলো, কিছু কিছু ক্ষেত্রে সেটা যে এতক্ষণ ধরে তোকে নুইসেন্স করে আসছিল, তাকে ল অফ প্রেসক্রিপশন একটা রাইট দিয়ে দেয় যে আপনি ওই ডিস্টার্বটা করতে পারবেন, কারণ ও আপনার এগেনস্টে মামলা করেনি। তার মানে ল অফ লিমিটেশন তোকে যখন লিমিট করে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ল অফ প্রেসক্রিপশন ওই লোকটাকে অধিকার দিয়ে দিচ্ছে। কোন লোকটাকে বলতো? যে এতক্ষণ ধরে টর্চটা করছিল, তাকে অধিকার দিয়ে দেয় যে ভাই, ইউ ক্যান ক্যারি অন ইউর ডিস্টারবেন্স, ইউ হ্যাভ রাইট নাও। তো এই রাইটটাকে আমরা বলি প্রেসক্রিপটিভ রাইট, কারণ ল অফ প্রেসক্রিপশন তোকে প্রেসক্রাইব করছে যে নাও আর ও মামলা করতে পারবে না, সো ইউ হ্যাভ দ্য রাইট অন ইট। অধিকার তুই পেয়ে গেলি। বোঝা গেল? তুই বুঝিসনি, দেখেছিস ধরে ফেলতে পারি। কতটুকু বুঝতে পারছিস বল? টোটালটা বুঝিসনি, বাট কিছুটা বুঝেছিস। ল অফ লিমিটেশনটা বুঝেছিস। হ্যাঁ, হ্যাঁ। এবার ধর ইন কেস অফ নুইসেন্স, 30 বছর ধরে, ধর আমি, শোন তোরাও, আমি ওকে ডিস্টার্ব করছি। ধর 30 ইয়ার্স হয়ে গেছে, ও আমার এগেনস্টে মামলা করলো না। তাহলে ওর উচিত ছিল ও প্লেন্টিভ হয়ে আমার এগেনস্টে মামলা করবে যে তুমি ডিস্টারবেন্সটা বন্ধ করো, বাট আমি করলাম, ও করলো না মামলাটা। তো 30 বছর পর ল অফ লিমিটেশন ওকে আটকে দেবে যে ভাই তুমি আর মামলা করতে পারবে না। আর ল অফ প্রেসক্রিপশন আমাকে অধিকার দিয়ে দেবে যে নাও ইউ ক্যান ক্যারি অন ইউর ডিস্টারবেন্স। বুঝতে পারলি জিনিসটা? ল অফ লিমিটেশন তোকে লিমিট করে দিচ্ছে মামলা করার অধিকারটাকে, আর ল প্রেসক্রিপশন তোকে অধিকার দিচ্ছে যে লিমিটেশন পিরিয়ড ইজ নাও ওভার, সো নাও ইউ ক্যান ক্যারি অন। বোঝা গেল? তোর একটু ডাউট আছে? বল, অসুবিধা হলে বল। কারণ আর দিস ইজ দ্য ল। মনে রাখবি, এটা হচ্ছে আমরা যেটা পড়ছি এটা টর্ট, সিভিল রেমিডি। তুই এখানে একটা কম্পেনসেশন পাচ্ছিস, তো তার জন্য তোকে আনলিমিটেড টাইম দেওয়া যাবে না। কিন্তু এই টাইম লিমিটটা কিন্তু ক্রাইমের ক্ষেত্রে নেই। ধর একটা মানুষের সঙ্গে, ধর একটা মেয়ের রেপ হয়েছে আজ থেকে 14 বছর আগে, ও কিন্তু আজকেও মামলা করতে পারে। হয়তো প্রমাণ করতে পারবে না, বাট মামলা করতে পারে। কোর্ট ওকে বলবে না যে কেন তুমি অভিযোগ করছো এতদিন পর, এটা করতে পারবে না। হয়তো ডিফেন্স যে আছে, মানে যে অ্যাকিউজড বা অফেন্ডার, সে হয়তো মামলাটা শাস্তি পাবে না, কারণ প্রমাণই হবে না এতদিন পর। বাট তার মানে এটা নয় যে ও এসে কোর্টকে বলবে যে ওর তো টাইম পিরিয়ড ওভার হয়ে গেছে, 14 বছর পর হয় নাকি এগুলো মামলা, এটা বলতে পারবে না। জায়গাটা বুঝতে পারছিস? আবার প্রমাণ হয়তো ঠিকঠাক, যদি কোনো আই উইটনেস থাকে, আই উইটনেসের দ্বারা প্রমাণ হয়ে শাস্তিও পেতে পারে। একবারই হবে না তা নয়। ব্যাপারটা বোঝা গেল তো? তো এটাই ইন্টারেস্টিং। কিন্তু সিভিল লয়ে যখন তুই টর্টের মামলা করবি, ল অফ লিমিটেশন কিন্তু তোকে লিমিট করে দিচ্ছে যে ভাই এটা হলে তোমাকে এত বছরের মধ্যেই মামলা করতে হবে, এবং দ্য হাইয়েস্ট লিমিটেশন পিরিয়ড ইজ 12 ইয়ার্স। হাইয়েস্ট লিমিটেশন পিরিয়ড ইজ 12 ইয়ার্স। তার মানে 12 ইয়ার্স এর পর ও মামলা করতে পারবে না। সব ক্ষেত্রে 12 ইয়ার্স না, কিছু ক্ষেত্রে 3 ইয়ার্স, কিছু ক্ষেত্রে 1 মান্থ, কিছু ক্ষেত্রে 2 মান্থস, কিছু ক্ষেত্রে 3 মান্থস। তো তোকে জানতে হবে কি মামলা, তো কতদিন টাইম। ক্লিয়ার? এবং এটা দেওয়া আছে লিমিটেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে সেটার মধ্যে, এবং সেটা তোরা পরে পড়বি, যখন সিপিসি পড়বি তখন পড়বি। আপাতত জিনিসটা বুঝিয়ে দিলাম। বুঝতে পারছিস তো? তাহলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। ধর নুইসেন্সের ক্ষেত্রেও সেটা 12 বছর, কথার কথা বলছি।
কিন্তু ল প্রেসক্রিপশন কিন্তু 12 বছর পর তোকে রাইটটা দিচ্ছে না, তোকে দিচ্ছে 30 বছর পর। সরি, 30 ভুল বলছি, 20 ইয়ার্স, 20 বছর পর। আমি এর আগেও 30 বলেছিলাম না, 20 হবে। ওকে, 20 ইয়ার্স পর ল প্রেসক্রিপশন তোকে রাইটটা দিচ্ছে। ক্লিয়ার? সেরকমই ধর কেউ কারোর জমিতে ট্রেসপাস করে বসে আছে। ট্রেসপাস করে বসে থাকা মানে কি? তার মানে ও জমিতে ঢুকেছে ইললিগালি আর বেরোয়নি, বসে আছে। ধর তোর জমি, তুই চাষ করিস, সেই জমিতে আমি ঢুকে গেছি, তোর চাষ জমিতে আমি এখন চাষ করছি এইরকম ভাবে। তাহলে হাইয়েস্ট টাইম 12 বছর। তাহলে 12 বছরের মধ্যেই তোকে মামলা করতে হবে আমার এগেনস্টে। তুই করলি না। আমি কিন্তু ল প্রেসক্রিপশন আমাকে ওই জমিতে বসে থাকার অধিকার দিয়ে দিচ্ছে, কারণ তুই 12 বছর মামলা করিসনি। এবার ওর মনে যে সন্দেহটা মানে কষ্টটা হচ্ছে, কেন এই লিমিটেশন, বা 12 বছর পরে অধিকারটা কেন দেওয়া হচ্ছে ওই লোকটাকে যে ইললিগালি জমিটা দখল করে বসেছিল। ওর মনে এই প্রশ্নটা হচ্ছে, কারণ লিমিটেশন না দিলে মামলা প্রমাণ করার সমস্যা হয়ে যায়, 1 নাম্বার। আর 2 নাম্বার, লিমিটেশন পিরিয়ডের তো 12 বছর এনাফ টাইম। এবং আমরা যখন লিমিটেশন অ্যাক্ট করবো সেখানে অনেক এক্সেপশনও আছে। মানে ধর কথার কথা, 12 বছর লোকটা পাগল ছিল, ও তো মামলা করতে পারবে না। সেই 12 বছরটা কিন্তু ওর ক্ষেত্রে কাউন্ট করাই হবে না। যখন ও সুস্থ হবে তখন করা হবে, বা ও ধর মরে গেল তারপর থেকে শুরু হবে টাইমটা। সো দেয়ার ইজ সেভারাল প্রভিশন যেখানে ওকে টাইমটা, অ্যাকচুয়ালি টাইম দেওয়া হচ্ছে ওকে। এবং ওই যে বললাম প্রত্যেকটা মামলার জন্য আলাদা টাইম, এবং টাইমটা এনাফ টাইম। তাও তুই মামলা করছিস না, তাহলে ধরে নেব তোর রেমিডির দরকার নেই। কেন ল তোকে রেমিডির জন্য ওপেন রাখবে? তখন ওই প্রেসক্রিপশনের দ্বারা ওকে রাইট দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দুটো প্রেসক্রিপশনের অধিকার পড়লাম, একটা নুইসেন্স কমিট করার 20 বছর পর পাচ্ছিস, আর 12 বছর পর পাচ্ছিস কারোর জমিতে যদি তুই ঢুকে বসে পড়িস, আর ও 12 বছর যদি তোর এগেনস্টে মামলা না করে এবং তুই কোর্টকে প্রমাণ করতে পারিস যে হ্যাঁ তুই 12 বছর ট্রেসপাস করেই বসে আছিস, ইললিগালি ঢুকে বসে আছিস, তাহলে কিন্তু তোর রাইট হয়ে যাচ্ছে ওই জমিটায় অকুপাই করে থাকার। নট অ্যাজ আ ওনার, অ্যাজ আ, এটাকে আমরা বলি ওয়ার্ডটাই ভুলে গেলাম, ই পজেশন, ইললিগাল পজেশন আর কি। ইললিগাল পজেশন করে আছিস 12 ইয়ার্স অর মোর দ্যান 12 ইয়ার্স। ঠিক আছে? একটা ব্যাপার আছে না যেটাতে বলে যে কোনো যদি রেন্টে কেউ থাকে, ভাড়া থাকে, রেন্টের ব্যাপারটা আলাদা। বলে না 10 রেন্টের বছরের না, জন্য হয়ে যায়। রেন্টের না না, ওটা ভুল। রেন্টে যখন কেউ আছে তাহলে সে, তুই তাকে পারমিশন দিয়েছিস থাকতে। না, একটা ছিল না যে 10 বছরে 15 বছর থাকলে বাড়িটা তার হয়ে যাবে, এরকম না, একটা না, ছিল। 10 বছর 15 বছর না, 12 বছর। এবং সেটা অ্যাডভার্স পজেশন হতে হবে। কথাটা হচ্ছে অ্যাডভার্স পজেশন, দেখ বেরিয়ে গেল। অ্যাডভার্স মানে কি? তার মানে তুই ওর এগেনস্টে গিয়ে দখল করে আছিস, নট কি ওর কথায় দখল করে আছিস। মানে ধর আমি আমার বাড়িতে তোকে থাকতে দিলাম, তুই তো আমার ইচ্ছা মতো কনসেন্টে আছিস, তখন তোর পজিশনটা কিন্তু অ্যাডভার্স নয়। এবং এই ক্ষেত্রে তোর 12 বছর হবে না, কারণ আমার তো মামলা করার অধিকারই হয়নি। মামলা করার অধিকার কখন অ্যারাইজ হবে? যখন আমি তোকে বললাম তুই বেরিয়ে যা, এবার তুই বেরোচ্ছিস না, সেই দিন থেকে 12 বছর কাউন্ট হবে তো। এবার ধর ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না, তুই ভাড়াটিয়াকে বললি আপনি উঠে যান, কিন্তু ভাড়াটিয়া উঠছে না, এইরকম করে 12 বছর কেটে গেল, তখন তুই, মানে ভাড়াটিয়ার ওখানে ওই অ্যাডভান্স পজিশনের রাইটটা চলে আসে। বুঝতে পারছিস? সো ভাড়াটিয়া যদি ভাড়া দেওয়া বন্ধ করে দেয়, তাহলে উইদিন 12 ইয়ার্স মামলা করে নেওয়াই ভালো। কারণ ও নাহলে বলবে এতদিন ভাড়া দিচ্ছি না, আপনি তো মামলা করেননি, তার মানে এটা অ্যাডভার্স পজিশনই ধরে নেওয়া হবে। ঠিক আছে? ওকে, তো ফার্স্ট গেল তাহলে প্রেসক্রিপটিভ রাইট টু কমিট nuisance, তাহলে ইট ইজ 20 ইয়ার্স, তাই না? 20 ইয়ার্স ধরে যদি কেউ কন্টিনিউয়াস nuisance করে এবং তার এগেনস্টে যদি সে মামলা না করে, তাহলে তার অধিকার হয়ে যায় nuisance করার। তাহলে ডিফেন্ডেন্ট এসে এখানে কি বলবে যে আমি তো 20 বছরের ওপর হয়ে গেল প্লেন্টিভের ওপর এই সেম জিনিস করে যাচ্ছি, প্লেন্টিভ তো এতদিন আসেনি কোর্টে, তাহলে এখন আর ওর অধিকার নেই আসার।
আমার অধিকার হয়ে গেছে ওকে নিউসেন্স করার। ক্লিয়ার? ওকে। তো এগুলো কোন প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে বলতো? ধর তোর বাড়ির পাশে একটা বাড়ি হলো, ইদানিং শহরে অঞ্চলে এগুলো খুব প্রবলেম হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তো তোর বাড়ির মানে পাশের বাড়ির লোকটার টিনের জল তোর ছাদে এসে পড়ছে, এটাও কিন্তু nuisance। তো তোকে অ্যাকশন নিতে গেলে উইদিন 20 years অ্যাকশন নিতে হবে। এক্ষেত্রে তুই কি অ্যাকশন নিতে পারিস? যেহেতু জল পড়ছে তার মানে ও নির্দিষ্ট তোর বাউন্ডারি লাইন থেকে যে 3 ফিট মানে মেনলি 4 ফিট জায়গা ছাড়তে হয় সেটা কিন্তু ছাড়েনি। তাহলে এটা একটা ইল্লিগাল কনস্ট্রাকশন। তার এগেনস্টে তুই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে জানাতে পারিস। যদি তোর বাড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় হয় তুই মিউনিসিপ্যালিটিকে জানাবি, যদি পঞ্চায়েত এলাকায় হয় তাহলে পঞ্চায়েতকে জানাবি। পঞ্চায়েত যদি অ্যাকশন না নেয় বা মিউনিসিপ্যালিটি যদি অ্যাকশন নেয় তখন আমরা হাইকোর্টে রিট ফাইল করতে পারি, বুঝলি? তখন হাইকোর্টের অর্ডারে তুই ওটা ভেঙে দিতে পারিস বাড়িটাই। কিন্তু 20 years। ও যদি প্রমাণ করে দেয় যে আমি তো 20 বছরের ওপরে বাড়ি বানিয়ে বসে আছি, এতদিন তো আপনি আসেননি, তাহলে ও কিন্তু প্রেসক্রিপটিভ রাইটটা পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝে গেলি? নাম্বার 2 হলো স্ট্যাটিউটারি অথরিটি, যেটা জেনারেল ডিফেন্সও আমরা পড়েছিলাম, আর যেটার এক্সাম্পল একটু আগে দিলাম। ট্রেন চলছে, গাড়ি চলছে, তোর গাড়ির আওয়াজে অসুবিধা হতে পারে বা ট্রেনের সাউন্ড বা ভাইব্রেশনে অসুবিধা হচ্ছে, বাট স্টিল তুই মামলা করতে পারবি না। আরেকটা হতে পারে দেখবি অনেক, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, বিশেষ করে যখন দেখবি তোদের পরীক্ষা থাকে তখন দেখবি আশেপাশে কোনো একটা জায়গায় কীর্তন হচ্ছে, আর ওখানে অনেক সিঙ্গার থাকে খুব ভালো গান করে, মানে গলা ফাটিয়ে। তো সেই সময় ধর তোর খুব অসুবিধা হচ্ছে, মানে সারাদিন কীর্তন তো শুরু হলো, মানে দিন রাত চলছে আর কি। তো এবার পড়বি না কীর্তন শুনবি, তাই না? যতই হোক ভগবান মন তো টানে না ওইদিকে। তো এবার সেই ক্ষেত্রে তুই মামলা করতে পারবি নিউসেন্সের? পারবি? দেখতে হবে ও পারমিশন নিয়েছে কিনা। যদি ও পারমিশন নিয়ে করে থাকে কীর্তনটা, এসডিওর কাছ থেকে বা ডিএম এর কাছ থেকে পারমিশন নিয়েছে কিনা। এরকম ফাংশনও হয় তো দেখবি, হয় না প্রোগ্রাম? যদি অবভিয়াসলি পারমিশন ছাড়া তুই গান মাইক বাজাতেই পারবি না, মাইক বাজাতেই পারবি না তুই পারমিশন না নিয়ে। যদি পারমিশন নিয়ে করে তাহলেই ওর কাছে কিন্তু স্ট্যাটিউটারি অথরিটি আছে, তখন কিন্তু তুই ওকে আটকাতে পারবি না, বুঝলি? আর যদি পারমিশন না নিয়ে করে, এবং পারমিশন নিলেও কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই ও সাউন্ডটাকে করতে পারে, সেটারও কিন্তু লিমিটেশন আছে। এরকম না যে একদম খুব ভলিউম দিতে পারে বা কিছু। তো নিয়ম হলো হচ্ছে 11টার পর বাজানো যাবে না, কিন্তু কীর্তনের জন্য ওটা এক্সেপশন। তো তার সাউন্ড কমিয়ে দেওয়া বা এগুলোর নিয়ম আছে। তো অবভিয়াসলি মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে উইথ পারমিশন যদি হয় তাহলে স্ট্যাটুটরি অথরিটি ডিফেন্সটা কিন্তু ও নেবে, যে আমি তো এটা নুইসেন্স না, কারণ আমার কাছে তো অধিকার আছে, আমি তো পারমিশন নিয়েই করছি প্রোগ্রামটা। বুঝতে পারছিস? এটাই। তাহলে ওইটা নুইসেন্স। না আমার এই পড়াশোনাটার এখানে তো আরএসএস এর লোক নেই তো, তারা আবার অন্য কিছু, অন্য ধর্মকে নিয়ে চলে আসবে। মাইক বাজানো নিয়ে গল্প বললাম তো। আচ্ছা, এবার আচ্ছা, এই দুটো হলো, এই দুটো ডিফেন্স করলি না, এটা হচ্ছে এফেক্চুয়াল ডিফেন্স। এফেক্চুয়াল ডিফেন্স মানে বুঝিস তো? মানে এই দুটো ডিফেন্স যদি ডিফেন্ডেন্ট নেয় এবং প্রমাণ করতে পারে তাহলে ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। আর আমরা এখন 4টা আরো ডিফেন্স পড়বো, যেগুলো হলো ইনএফেক্চুয়াল ডিফেন্স। তাহলে এবার হেডিং কর বা লেখ, দিস টু আর দ্য এফেক্চুয়াল ডিফেন্সেস বলে একটু ওপরের দিকে অ্যারো দিয়ে দে।
তাহলে এই যে দুটো ডিফেন্স লিখলি এগুলো হলো এফেকচুয়াল ডিফেন্স, তাই তো? অ্যান্ড ইফ অ্যান্ড ডিফেন্ডেন্ট ক্যান টেক দিজ ডিফেন্সেস before the court before the court, ঠিক আছে, to save himself from the liability. হুম, এবার হেডিং কর ইনএফেকচুয়াল ডিফেন্স। এফেক্চুয়ালের সামনে আইএন যুক্ত হবে। এক নাম্বার, আগে চারটা লিখে নে তারপরে এক্সপ্লেন করে দিচ্ছি একবারে। এক নাম্বার, নুইসেন্স ডিউ টু অ্যাক্টস অফ আদার। দুই নাম্বার, আচ্ছা এক নাম্বার হচ্ছে নুইসেন্স ডিউ টু অ্যাক্টস অফ আদার। অ্যাক্টস, ACTS, এটা ছোট হাতের, অ্যাক্টস অফ আদার্স। দুই নাম্বার, পাবলিক গুড। ওকে। তিন নাম্বার, রিজনেবল কেয়ার, REASONABLE, রিজনেবল কেয়ার। চার নাম্বার হলো প্লেন্টিভ কামিং টু নুইসেন্স। চার নাম্বার হলো প্লেন্টিভ কামিং টু নুইসেন্স। হলো? আচ্ছা, স্ট্যাটুটারি অথরিটির একটা এক্সাম্পল মাথায় আসলো। দেখবি অনেক সময় রাস্তা বন্ধ করে রাস্তার কাজ হয়, যাতায়াতে অসুবিধা হয়, এটাও কিন্তু স্ট্যাটুটারি অথরিটি, এটাও কিন্তু নুইসেন্স। আরেকটা হতে পারে দেখবি অনেক সময়, এই লাস্ট মুখ্যমন্ত্রী তো অনেক রকম প্রোগ্রাম করতো না রাস্তার মধ্যে, কি যেন হ্যাপি রোড না কি সব, হ্যাপি স্ট্রিট, হ্যাঁ। তো এগুলোতে তো রাস্তায় যাতায়াতে তো লোকের অসুবিধা হতোই, বাট স্টিল এগুলো কিন্তু স্ট্যাটুটারি অথরিটি, নুইসেন্স না। বুঝতে পারছিস? তাহলে এই যে এখানে রাখছি, এখানে হচ্ছে তাহলে এক নাম্বার কি বলেছে, নুইসেন্স ডিউ টু অ্যাক্টস অফ আদার্স। তার মানে ধর একটা মানে এখানে ও কি বলছে, ডিফেন্ডেন্ট কোর্টে এসে, যে শুধু আমার জন্য তো হয়নি, আমি একা নই, আরো অনেকজনের জন্য নুইসেন্সটা হচ্ছে। কি লাগবে? তাহলে কি বললাম, ও কি বলছে, ডিফেন্ডেন্ট কোর্টে এসে, যে কি বলছে ডিফেন্ডেন্ট কোর্টে এসে, কি বলছে, এক নম্বর পয়েন্টটা কি পড়লি, মানে কি, যে আমি করিনি, অন্য কারোর জন্য হয়েছে, মানে আমি একা করিনি। তার মানে একটা এক্সাম্পল কি হতে পারে, ধর তোর বাড়ির পাশে কেউ রোজ ময়লা ফেলে, কেউ মানে কি, ধর গোটা পাড়ার লোক এসে ওখানেই সব ময়লা ফেলে, এবার তুই একজনের এগেনস্টে মামলা করলি, তোর বাড়ির সামনে ফেলে, তুই একজনের এগেনস্টে মামলা করলি, তো সে এসে বলছে আমি তো একা ওখানে নোংরা ফেলি না, আরো তো অনেক লোক আছে যারা ওখানে নোংরা ফেলে, তো এই ডিফেন্সটা নেওয়া যাবে না, যেহেতু তুই ফেলিস তুই লায়াবেল হবি। বোঝা গেল? তাহলে এই যে ডিফেন্স গুলো পড়ছি এগুলো ইনএফেকচুয়াল। কেন পড়ছি তাহলে এই ডিফেন্স গুলো, বল দেখি। যদি এই ডিফেন্সটা কাজেই না লাগে, এই চারটা ডিফেন্স কোনো কাজে লাগবে না, কেন পড়ছি তাহলে আমরা? ওকে কিন্তু আগের দিন বলেছিলাম, ও বলতে পারছে না। তোর মিস্টেকে তো এই কোশ্চেনটাই অ্যারাইজ হয়েছিল, যে তাহলে মিস্টেক পড়ছি কেন আমরা, মিস্টেক যদি ডিফেন্সই না হয়। কোনটা কি না, বল তুই বল।
কোন বল? বলছিলি তো। তার মানে আমরা এই ৪ টে পয়েন্ট এই জন্য পড়ছি কারণ এই ৪ টে পয়েন্ট যাতে আমরা বোকার মতো কোর্টের কাছে না বলি। কারণ আমরা আগে থেকেই পড়ে নিচ্ছি যে এই ডিফেন্স গুলো ডিফেন্স নয়। এই ডিফেন্স গুলো নিয়েও তোর মক্কেলকে তুই বাঁচাতে পারবি না। ক্লিয়ার? তাহলে ১ নাম্বার হলো যে অন্যরাও যুক্ত, শুধু আমি কেন একা আমার এগেইনস্টে মামলা হলো? এই ডিফেন্সটা নেওয়া যাবে না। বোঝা গেল? সেকেন্ড কি পাবলিক গুড। ডিফেন্ডেন্ট এসে বলছে আমি প্লেন্টিভের বাড়ির সামনে নোংরা ফেলেছি, কিন্তু আমি যে নোংরাগুলো ওখানে নোংরাটা হয়েছে প্লেন্টিভের বাড়ির সামনে, সেটা তো আমি মানুষের ভালোর জন্য করেছি। কেন? কারণ তার আগের দিন রাত্রিবেলা ও লঙ্গরখানা খুলেছিল গরিব লোকদের খাওয়ানোর জন্য। তো ওখানে হাজার লোক খেয়েছে। ওই নোংরা পাতাগুলো আর পরিষ্কার করেনি। প্লেন্টিভের বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে। তো প্লেন্টিভ মামলা করেছে এবং ডিফেন্ডেন্ট এসে বলছে, "আমি তো মানুষের ভালোর জন্য এই কাজটা করেছি। আমি মানুষকে খাইয়েছি।" তো এই ডিফেন্সটা নেওয়া যাবে না। তাহলে এমন একটা কোনো কাজ করছিস যেটা পাবলিক গুড এর জন্য হচ্ছে। মানে ধর যেকোনো ভালো কাজ। কিন্তু তার জন্য যদি কারোর ডিস্টার্ব কেউ ফিল করে এবং সেটা যদি আনলফুল ইন্টারফেয়ারেন্স হয়, সেটাও কিন্তু নুইসেন্স হবে। যেমন ধর আমি একটা রক্তদান শিবির করছি, তার মানে এটা নয় যে আমি জোরে, জোরে মাইক বাজাবো। বোঝা গেল? পাবলিক গুড এর জন্য করছি মানেই যে আমি এক্সকিউজড যে না ভাই আপনি তো খুব ভালো কাজ করছেন। ঠিক আছে আপনি জোরে, জোরে গান বাজান। হবে না এটা। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3 কি বলেছে? রিজনেবল কেয়ার। মানে ডিফেন্ডেন্ট এসে বলছে আমি যথেষ্ট কেয়ার নিয়েছি। তাও প্লেন্টিভ ডিস্টার্বড হয়ে গেছে। এই ডিফেন্সটাও নেওয়া যাবে না। ডিস্টার্ব তুমি করেছো, সো তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তুমি খুব কশাসলি কেয়ার নিয়ে যত্ন সহকারে কাজটা করেছিলে, তাও হয়ে গেছে মানে ওর ডিস্টার্বড। এটা গুড ডিফেন্স নয়। হলো? আর 4 ডিফেন্ডেন্ট বলছে আমি আগে থেকেই এখানে ডিস্টার্ব করে আসছি। প্লেন্টিভ আমার কাছে এসে বাড়ি বানিয়েছে পরে। মানে ধর আমি একটা প্লাস্টিক কারখানা চালাই এবং আশেপাশে আমি দূষিত করেই আসছি অনেকদিন ধরে। প্লেন্টিভ রিসেন্টলি আমার সামনে বাড়ি বানিয়েছে। এবার প্লেন্টিভের অসুবিধা হয়েছে, প্লেন্টিভ মামলা করেছে। সো এবার আমি বলছি আপনি ও তো দেখে শুনে জেনে বুঝেই আমার আমার প্লাস্টিক কারখানার সামনে বাড়ি বানিয়েছে। আমি তো আজ থেকে অনেক দিন আগের থেকে আমি দূষিত করেই আসছি এলাকাটা। সো কেন ও মামলা করবে? ও তো জেনে বুঝেই আমার বাড়ির সামনে জমি কিনেছে। মানে আমার কারখানার সামনে। এই ডিফেন্সটাও নেওয়া যাবে না। ডিফেন্স গুলো শুনে কিন্তু রিজনেবল মনে হচ্ছে দেখ। কিন্তু এই ডিফেন্স গুলো নেওয়া যাবে না। বোঝা গেল? তার মানে প্লেন্টিভ যতই যাক না কেন ওর বাড়ির সামনে কি মানে কারখানার সামনে বাড়ি করুক না কেন, ও কিন্তু মামলা করতে পারবে। ক্লিয়ার? না ক্লিয়ার না? এবার আমি তোদের একটা কথা বলি। অ্যাজ পার মাই অবজারভেশন এই ডিফেন্স গুলো অনেকেই আছে ভালো করে বুঝলোই না। তোদের মধ্যে অনেকেই বসে আছে।